গল্পের শুরুতেই আমরা ওয়ানলিং ভিলা দেখতে পাই। আজকে এখানকার শিষ্যদের মধ্যে একটি প্রতিযোগিতা হচ্ছিল। এখানে বিভিন্ন রকমের পশু পাখি উপস্থিত ছিল। এই মেয়েটির নাম হলো শু লিংজিয়াও, আর তার সঙ্গী হলো নলেজ বিশিষ্ট শেয়াল, যার নাম ছিল বাইশুও। অন্যদিকে তাদের সাথে প্রতিযোগিতায় লড়াই করছিল এই মেয়েটির নাম হলো শু লিংকু। শু লিংকু ছিল লিংজিয়াও এর বোন। এদিকে লিংজিয়াও আর তার সঙ্গী মিলে তাদের শক্তি দিয়ে লিংকুকে হারিয়ে দেয় এবং এই প্রতিযোগিতায় তারা দুজন জিতে যায়, আর এজন্য তাদেরকে পুরোহিত একটা উপহার দেয়। এটা একটা 9 রং বিশিষ্ট পদ্ম ফুল ছিল, যেটাতে অদ্ভুত কিছু শক্তি ছিল। ওই পদ্ম ফুলটি যখন লিংজিয়াও এর হাতে আসে তখন সে আর দেরি না করে তার সঙ্গীকে ওটা দিয়ে দেয়, আর তাকে খুশি হয়ে বলে আজ থেকে তুমি হতে চলেছো এই স্থানের সবচেয়ে শীর্ষ প্রাণীর আত্মা। এরপর তার হাতে থাকা সেই ঘন্টাটা তাকে দেখায়, যেটার জন্য আজকে প্রতিযোগিতায় সে জিতেছে। এটার জন্য সে তার সঙ্গীকে ধন্যবাদ জানায়, কিন্তু তখন সে খেয়াল করে তার হাতের সেই ঘন্টাটির চারপাশে কালো শক্তি ঘোরাঘুরি করছে, যেটা দেখে তো সে একটুও বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। তখনই পেছন থেকে লিংকু তার তরোয়ার দিয়ে লিংজিয়াওকে আঘাত করে। এটা দেখে লিংজিয়াও যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল আর ওই ঘন্টাটি আবারও বাঁচানোর চেষ্টা করছিল, তখন সেই ঘন্টাটি কিছুতেই বাঁচছিল না, বরং একটি কালো শক্তির কারণে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং সে শয়তানে পরিণত হয়ে যায়। এটা দেখে লিংকু তো অনেক বেশি খুশি হয় আর তাদের সবাইকে বলে লিংজিয়াও একটা ডিমন, সে ডিমনের সাথে হাত মিলিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এটা শোনার পর সেখানকার সবাই তো অবাক হয়ে যায়, আর তারা সবাই বলতে থাকে লিংজিয়াওকে মেরে ফেলার জন্য, কারণ তার এই ডিমনি রূপ দেখে তারা সবাই এখন তার বিপক্ষে চলে গিয়েছিল। তার এরকম অবস্থা দেখে লিংজিয়াও নিজেও তো বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, তাই সে তার সঙ্গী বাইশুয়োর কাছে সাহায্য চায় আর তার কাছে গিয়ে তাকে বলে তাকে বিশ্বাস করার জন্য, এবং তাকে বলে তার বোন লিংচুও তার সাথে কিছু একটা করেছে। তখন বাইশুও আস্তে করে তাকে কাছে টেনে নেয় আর তাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি, কারণ এই সব কিছুর পেছনে আমারই হাত রয়েছে। সে যখন এসব কথা বলছিল তখন লিংকু তার কাছে আসে এবং তার হাত জড়িয়ে ধরে। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে তার বোন আর তার সঙ্গী মিলে তাকে ধোঁকা দিয়েছে। এরপর লিংকু তাকে ধীরে করে বলে আমি আর বাইশুও আমরা দুজনে মিলেই ডিমন রাজার সাথে হাত মিলিয়েছি। তুমি তোমার হৃদয়ের রক্ত কেটে বাইশুওকে দিয়েছো শুধুমাত্র তাকে নিজের সঙ্গী করার জন্য। এটা নিশ্চয়ই তোমার জন্য অনেক বেদনাদায়ক ছিল, তাই না? কিন্তু বাইশুও তো শুধুমাত্র আমাকেই ভালোবাসে আর তোমাকে ঘৃণা করে। তখন বাইশুও তাকে বলে তোমার হৃদয়ের রক্ত এবং তুমি দুজনেই অনেক বিরক্তজনক। তার মুখ থেকে এরকম কথা শুনে লিংজিয়াও তো অনেক বেশি ভেঙে পড়ে আর মনে মনে বলতে থাকে আমি এমন একজন সঙ্গীকে নিজের জন্য বেছে নিয়েছি যে অনেক বড় অকৃতজ্ঞ। এখন বাইশুও লিংজিয়াওকে মাটিতে ফেলে দেয় আর সেখানে থাকা সবাইকে বলে যেহেতু লিংজিয়াও তাদেরকে ধোঁকা দিয়েছে তাই সাজা হিসাবে একমাত্র মৃত্যুই তার প্রাপ্য। এরকম কথা শুনে সেখানকার সবাই লিংজিয়াওর কাছ থেকে তার সব শক্তি কেড়ে নেয় এবং ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তখন লিংজিয়াও মনে মনে ভাবতে শুরু করে যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তাহলে সেই জন্মে সে তার বোনের কাছ থেকে এবং তার স্বামীর কাছ থেকে প্রতিশোধ নেবে। সে যখন প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিল ঠিক তখনই সেখানে ড্রাগন কিং চলে আসে আর লিংজিয়াওকে তাদের হাত থেকে রক্ষা করে। কিছুক্ষণের মধ্যে লিংজিয়াও আবারও 7 দিন পেছনে চলে যায়, যেদিন সে তার নিজের জন্য সঙ্গী বাছাই করে নিয়েছিল। সেদিনে পৌঁছানোর পর লিংজিয়াও তো অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে তার আবার পুনর্জন্ম হলো কিভাবে। এরপর সে বাইশুও আর লিংকুর দিকে তাকিয়ে বলে যেহেতু তার পুনর্জন্ম হয়েছে তাই এই জীবনে সে ফেল হবে না। তখনই পুরোহিত সেখানে ঘোষণা করে তার শিষ্যরা যেন নিজেদের সঙ্গীকে বেছে নেয়। আজকে তারা যে সঙ্গীদের বেছে নেবে তারা 7 দিন পরের ওই প্রতিযোগিতায় তার সঙ্গীর সাথে নিজেদের শক্তি প্রদর্শন করবে, তাই তারা যেন একজন শক্তিশালী সঙ্গী বেছে নেয়। এর জন্য পুরোহিত তাদেরকে একে একে ডেস্টিনি স্টোন পাথরের সামনে যেতে বলে এবং তাদের সঙ্গীর সাথে সেই পাথরটা ছুঁতে বলে। এই পাথরটি তাদের সঙ্গীর শক্তি পরীক্ষা করবে। সেই পাথরটা ছোঁয়ার পরে তারা একটা মন্ত্র পড়তে শুরু করবে। তখনই সেখানে থাকা একজন ছেলে তাদেরকে বলে লিংজিয়াও হলো আমাদের এখানকার সবচেয়ে শক্তিশালী শিষ্য আর আমাদের এখানে সবচেয়ে শক্তিশালী আত্মার প্রাণী হলো নলেজ বিশিষ্ট শিয়াল, তাই আমরা চাই তারা দুজন এক হয়ে যাক। এই কথা শুনে পুরোহিত লিংজিয়াওকে ওই পাথরের কাছে এগিয়ে যেতে বলে। পুরোহিতের কথা মতো লিংজিয়াও সেদিকেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় খাঁচার ভেতরে একটা ছেলেকে বন্দি রাখা হয়েছে। সে যখন তার দিকে ভালোভাবে তাকায় তখন সে বুঝতে পারে যে এটাই সেই ড্রাগন যে তাকে গত জন্মে বাঁচিয়েছিল। এখন সে
সে কোনো কথা না বলেই সেই পাথরের কাছে চুপচাপ এগিয়ে যায় আর তার পেছন পেছন শিয়াল বাইশুও সেখানে এগিয়ে যায়। এদিকে লিংজিয়াও সেই পাথরের উপর হাত রাখে আর বাইশুও তাকে বলে তুমি শুধুমাত্র আমারই যোগ্য। তার এরকম কথা শুনে লিংজিয়াও তাকে কিচ্ছু বলে না আর তারা দুজনই ওই পাথরের উপরে হাত রাখে এবং শুরু হয়ে যায় তাদের শক্তির পরীক্ষা। তখন লিংজিয়াও মনে মনে ভাবতে শুরু করে গত জন্মে আমি তোমাকে আমার হৃদয়ের রক্ত দিয়েছিলাম যার কারণে তুমি হয়ে উঠেছিলে অনেক বেশি শক্তিশালী, কিন্তু এর পরিবর্তে তুমি আমাকে ধোঁকা দিয়েছো আর তোমার জন্য আমার মৃত্যু হয়েছে। একটু পরে তাদের দুজনের শক্তি পরীক্ষা করা হয়ে যায় যেটা তাদের দুজনের মধ্যে মিলও খায়। এটা দেখে সেখানকার সবাই তো খুশি হয়ে যায় আর পুরোহিত তাদেরকে বিয়ে করার জন্য বলে। পুরোহিতের কথা শুনে বাইশুও দ্রুত সেই পাথরে হাত রাখে, কিন্তু সে খেয়াল করে লিংজিয়াও এখনো হাত রাখেনি। তাই সে তাকে বলে তুমি আমার সময় নষ্ট করো না, দ্রুত পাথরে হাত রাখো। কিন্তু তার এরকম কথা শুনে লিংজিয়াও মুচকি হাসি দেয়। এটা দেখে বাইশুয়োর একটু রাগ হয় আর তাকে বলে তোমার অনেক সৌভাগ্য যে তুমি আমার মতো একজন স্বর্গীয় শেয়ালের আত্মার সাথে বিয়ে করতে পারছো। তার এরকম কথা শুনে লিংজিয়াও তাকে বলে তোমাকে কে বলেছে আমাকে বেছে নিতে? আমি তো তোমাকে এখানে ডাকিনি, তাহলে তুমি এখানে কেন এসেছো? তুমি কি নিজেকে অনেক মহান মনে করছো? আমার জন্য তুমি শুধুমাত্র একটা চালাক শেয়াল, এর বাহিরে কিছুই না। তার এরকম কথা শুনে লিংকু সেখানে ছুটে আসে আর তাকে বলে এরকম ভাবে স্বর্গীয় শেয়ালকে অপমান করার সাহস তোমার কিভাবে হলো? তুমি এখনই তার কাছে ক্ষমা চাও। কিন্তু তার কথায় পাত্তা না দিয়ে লিংজিয়াও তাদেরকে বলে সে আমার যোগ্য নয়, তাই আমি আমার জীবন সঙ্গী নিজেই বেছে নেব। এটা বলে সে সামনে এগিয়ে আসে এবং খাঁচায় বন্দি থাকা সেই ছেলেটিকে তার জীবন সঙ্গী হিসাবে বেছে নেয়। তার এরকম সিদ্ধান্ত দেখে সেখানকার সবাই তো অবাক হয়ে যায় আর তাকে এটা করার জন্য নিষেধ করে। এদিকে লিংকু তো মনে মনে খুশি হয় কারণ সে একজন পোষা প্রাণীকে তার সঙ্গী হিসাবে বেছে নিচ্ছে যার কোনো শক্তিই নেই। তখন পুরোহিত লিংজিয়াওকে বলে তুমি ভালো করে ভেবে দেখো, তুমি একজন কালো ড্রাগনকে বেছে নিচ্ছ। তুমি যদি এরকম একটা সঙ্গীকে নিজের জন্য বেছে নাও যার কোনো শক্তিই নেই তাহলে তুমিও দুর্বল হয়ে পড়বে। তখন লিংজিয়াও পুরোহিতকে বলে এটা তার সম্পূর্ণ নিজের দায়িত্ব। তার এরকম কথা শুনে লিংকু তো মনে মনে অনেক খুশি হয়ে যাচ্ছিল কারণ সে শিয়ালের নেতাকে ছেড়ে একজন সাধারণ ড্রাগনকে বিয়ে করতে চাচ্ছে। এদিকে একজন সৈন্য সেই ছেলেটিকে পাথরের কাছে নিয়ে আসে এবং তার হাত ওই পাথরের সাথে ছুঁয়ে দেয়। মার খেয়ে খেয়ে তার অবস্থা অনেক খারাপ ছিল। লিংজিয়াও তার দিকে তাকিয়ে ভাবছিল আমার গত জীবনে তুমি আমাকে বাঁচানোর জন্য সবকিছু করেছো, তাই এই জীবনে তোমাকে বাঁচানোর সম্পূর্ণ দায়িত্ব আমার। এরপর তারা দুজনে পাথরে হাত রাখে এবং তাদের শক্তি পরীক্ষা করা শুরু হয়ে যায়। তখন সেই পাথরটি তাদেরকে দেখায় যে ড্রাগনের মধ্যে কালো শক্তি রয়েছে আর তাদের শক্তিও অনেক লো। এটা দেখে লিংকু সবাইকে বলে তোমরা সবাই দেখো তার শক্তি কালো, সে কেমন জীবন সঙ্গীকে বেছে নিয়েছে। এটা শুনেই লিংজিয়াও তার উপরে রেগে যায় এবং তার শক্তি দিয়ে তাকে আঘাত করে আর তাকে বলে সে কি সেটাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। তখন পুরোহিত তাকে প্রশ্ন করে তুমি কি শিওর যে তুমি জীবন সঙ্গী হিসাবে তাকে বেছে নিতে চাও? এটা শুনে লিংজিয়াও তাকে বলে হ্যাঁ আমি শিওর। তার এরকম কথা শুনে এখন তাদের বিয়ে স্টার্ট হয়ে যায়। তখনই সেই পাথরের শক্তির মাধ্যমে আমরা ওই ছেলেটির আসল রূপ দেখতে পাই, যেটা দেখে বাইশুও বলতে শুরু করে তুমি আমার মতো একজন উঁচু স্তরের প্রাণীকে ছেড়ে একজন নিম্ন স্তরের প্রাণীকে বিয়ে করতে চাচ্ছ। তুমি কি এটা করেছো আমার আকর্ষণ পাওয়ার জন্য? তাদের এই সকল কথা শুনেও লিংজিয়াও চুপ করেছিল আর সে মনে মনে বলছিল সে নিম্ন স্তরের নাকি উঁচু স্তরের তাতে আমার কিছু যায় আসে না, আমি কখনোই তাকে ত্যাগ করব না। সে যখন এ সকল কথা ভাবছিল ঠিক তখনই ওই পাথরটি ভেঙে যায় আর তার সকল শক্তি ওই ছেলেটির ভেতরে ঢুকে যায়, যেটা দেখে সেখানকার একজন লোক বলা বলি করছিল সে একজন উঁচু স্তরের পশুর আত্মা এবং সে অনেক শক্তিশালী। এটা দেখে পুরোহিত অবাক হয়ে যায় আর তাদেরকে বলে এরকমটা হাজার হাজার বছর আগে হয়েছে, আমার মনে হয় সে একজন প্রাচীন ঐশ্বরিক পশু। তার এরকম কথা শুনে জিয়াও খুশি হয়ে যায় আর লিংকু চিন্তিত হয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যে সেই পাথরটি আবারও তার জায়গায় ফিরে আসে এবং সেই ছেলেটির মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং সে আবারও আগের মতো দুর্বল হয়ে পড়ে। এটা দেখে পুরোহিত তাকে বলে এখনো ভাবার সময় আছে, তুমি চাইলে শেয়ালের নেতাকে বিয়ে করতে পারো কারণ 7 দিন পরে যে প্রতিযোগিতা হবে সেখানে তুমি দুর্বল হয়ে পড়বে। তখন লিংজিয়াও কোনো কথার তোয়াক্কা না করে ছেলেটির হাত ধরে সেই পাথরের উপরে রাখে এবং দ্রুতই সে বিয়ে করে ফেলে। এটা দেখে বাইশুও এবং লিংকু তাকে অপমান করতে শুরু করে। তখন লিংজিয়াও বাইশুকে বলে সে যেহেতু এত মহান শিয়াল এবং যদি তার 9টা লেজ থেকে থাকে তাহলে
সে যেন সেই লেজগুলোর মধ্যে শুধুমাত্র একটা লেজ সবার সামনে দেখায়। তার এরকম কথা শুনে বাইশো তাকে আর কিছুই বলতে পারে না এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অপমান সহ্য করতে থাকে। তখন লিংচুও তাকে বলে চুপ করতে আর তাকে এভাবে অপমান করতে সে নিষেধ করে এবং সে বাইশোকে সাপোর্ট দিয়ে লিংজিয়াওকে বলে 7 দিনের মধ্যে অমরজোট প্রতিযোগিতা রয়েছে, তোমার যদি সাহস থাকে তাহলে আমার সাথে বাজি ধরো। তার এরকম কথা শুনে লিংজিয়াও রেগে যায় আর তাকে বলে আমি তো আমার জীবনও বাজি ধরতে পারি, তোমার কি সাহস রয়েছে? তুমি যদি এই প্রতিযোগিতায় হেরে যাও তাহলে তুমি নিজেকে শেষ করে দিবে আর এটা তোমাকে চিরকালের জন্য করতে হবে এবং ভবিষ্যতে কখনো তোমার পুনর্জন্ম হবে না। এটা শুনে লিংকু রাজি হয়ে যায় আর তাকে বলে তুমি মূলত নিজের জন্যই মৃত্যু চাইছো, চলো দুজনে মিলে রক্তের শপথ করি যাতে তুমি তোমার কথা চেঞ্জ করতে না পারো। এরপরেই তারা দুজন মিলে তাদের সবার সামনে শপথ করতে শুরু করে। পরের সিনে দেখতে পাই একজন দাসী লিংজিয়াওয়ের জন্য একটি ঔষধ আনে আর তাকে বলে এটা তার জন্য পুরোহিত পাঠিয়েছে যাতে সে তার নতুন সঙ্গীর সাথে ভালোভাবে রাত কাটাতে পারে। লিংজিয়াও সেই ঔষধটা গ্রহণ করে আর যখনই সে ওই ঔষধটা খেতে যাবে তখন সে মনে মনে ভাবছিল গত জন্মে তাকে এই ঔষধটা কে দিয়েছিল তার কেন মনে পড়ছে না, তাহলে কি এই ঔষধটার মাধ্যমে গত জন্মে আমার ভেতরে শয়তানি বীজ ঢুকে গিয়েছিল। এটা ভেবে সে ওই ঔষধটাকে নষ্ট করে দেয় আর সে দেখতে পায় সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং তখনই সে বুঝতে পারে এটা তার জন্য একটা ফাঁদ ছিল। রাতে সে তার সঙ্গীর কাছে যায় এবং তার ক্ষত আঘাতগুলো তার শক্তি দিয়ে ঠিক করতে শুরু করে। ঠিক তখনই তার বুকের পাশে সে শক্তিটা জেগে ওঠে যার কারণে ড্রাগন কিং এরও জ্ঞান ফিরে আসে আর সে লিংজিয়াও এর গলা চেপে ধরে এবং তাকে বলে তোমার সাহস কি করে হলো আমার কাছে আসার। তাকে এরকম করতে দেখে লিংজিয়াও তাকে বলে সে যেন এরকমটা না করে, সে যদি এরকম নড়াচড়া করে তাহলে তার মৃত্যু ঘটতে পারে কারণ তার ভেতরের ক্ষত এখনো পুরোপুরি ঠিক হয়নি। লিংজিয়াও তাকে বোঝায় যাতে সে তার উপরে বিশ্বাস রাখে এবং এরপরে সে তার শক্তি দিয়ে তাকে ঠিক করতে শুরু করে। ড্রাগন কিং যখন মোটামুটি সুস্থই হয়ে এসেছিল ঠিক তখনই তার উপরে একটা কালো শক্তি আক্রমণ করে যেটা দেখে লিংজিয়াও বুঝতে পারে যে এটা লিংকুর কাজ কারণ এই শক্তি একমাত্র সেই প্রয়োগ করতে পারে। আসলে এটা এমন একটা শক্তি যেটার কারণে ড্রাগন কিং বাধ্য হবে লিংজিয়াওর সাথে সম্পর্ক তৈরি করতে। এদিকে ড্রাগন কিংও এখন ছটফট করছিল আর সে লিংজিয়াওকে বলে এখান থেকে চলে যেতে কারণ সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তাকে দেখে লিংজিয়াওয়েরও আর সহ্য হচ্ছিল না তাই সে নিজে থেকে তার ওই কালো শক্তি নিজের ভেতরে চুষে নেয় আর সে ড্রাগন কিংকে বলে এই বিষটা অনেক বেশি ভয়ানক, এটা পুরুষদেরকে অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে যার কারণে তারা অনেক বেশি যন্ত্রণা ভোগ করে আর এই বিষ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো এই বিষটা একজন থেকে আরেকজনের শরীরে পার করে দেওয়া, মানে একজন নারীর শরীরে এই বিষটা পার করে দেওয়া। লিংজিয়াও যখন এইসব কথা বলছিল তখন সেই বিষের প্রভাবে তার শরীরেও যন্ত্রণা হতে শুরু করে। তখন ড্রাগন কিং তাকে বলে আমি কি তোমাকে এই যন্ত্রণা সারানোর জন্য সাহায্য করতে পারি? তখন লিংজিয়াও তাকে বলে এই বিষ থেকে মুক্তি পেতে হলে এটা অন্য আরেকটা মেয়ের শরীরে স্থানান্তর করতে হবে, নইলে এই যন্ত্রণা আমাকে সারা রাত ভোগ করতে হবে। তার এরকম কথা শুনে ড্রাগন কিং তাকে কাছে টেনে নেয় এবং তাকে কিস করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সকালে যখন লিংজিয়াও এর জ্ঞান ফিরে আসে তখন সে গত রাতের কথা ভেবে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। ড্রাগন কিং যখন এ ব্যাপারে তার সাথে কথা বলছিল তখন লিংজিয়াও তাকে বলে সে তার জন্য বেস্ট পশুর আত্মা, গতকাল রাতে যা হয়েছে এ ব্যাপারে সে যেন বেশি না ভাবে। তখন ড্রাগন কিং মনে মনে ভাবছিল সে যেহেতু তার আসল পরিচয় এখনো জানে না তাই সে তাকে পশুর আত্মা মনে করছে। এটা ভেবে সে লিংজিয়াওকে তার নাম বলে এবং তার পরিচয় তাকে যখন বলতেই যাবে তখন লিংজিয়াও তাকে আটকে ফেলে আর তাকে বলে তোমার পরিচয় যেটাই হোক না কেন এখানকার সবাই তোমাকে অবজ্ঞা করলেও আমি তোমাকে কখনোই করব না, তুমি আমার একমাত্র জীবন সঙ্গী, তাই কখনোই তুমি আমাকে ছেড়ে যেও না। তার এরকম কথা শুনে এখন ড্রাগন কিং এর মনেও তার জন্য একটা আলাদা জায়গা হতে শুরু করে। এরপরে লিংজিয়াও ড্রাগন কিংকে বলে 7 দিন পরে অমরজোটের প্রতিযোগিতা, তাই এখন আমাদেরকে ওটার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি চাই তুমি তোমার হারিয়ে যাওয়া আধ্যাত্মিক শক্তি আবারও অর্জন করো, তাই আমি সেই প্রতিযোগিতায় একাই অংশগ্রহণ করব। এটা শুনে ড্রাগন কিং তাকে বলে তুমি তোমার পশুর শক্তি ছাড়াই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে দুর্বল হয়ে পড়বে, তুমি যতই শক্তিশালী
শক্তিশালী এবং প্রতিভাবান হও না কেন, তুমি একা কখনোই তাদের সাথে লড়াই করতে পারবে না। তার এরকম কথা শুনে লিং জিয়াও এখন তার শক্তি দিয়ে ড্রাগন কিংকে বেঁধে ফেলে আর তাকে বলে, আমি চাই না তুমি আমার জন্য কোনো বিপদে পড়ো, তাই তুমি এখানেই থাকবে আর আমি সেখানে লড়াই করব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর ড্রাগন কিং ফিল করতে পারে লিং জিয়াওর সাথে রাত কাটানোর পর তার আধ্যাত্মিক শক্তি এখন অনেক বেড়ে গেছে। অন্যদিকে লিংকুকে দেখি, সে আসলে ডিমনের রাজার কাছে এসেছিল এবং তাকে বলছিল লিং জিয়াওয়ের একজন কালো ড্রাগনের সাথে বিয়ে হয়েছে। কালো ড্রাগনেরা তো অনেক নিচু বংশের হয়, তাই তাদের সাথে সম্পর্ক তৈরি করলে তার শক্তিও অনেকটাই কমে যাবে। এছাড়াও লিং জিয়াও এখনো ডিমনে পরিবর্তন হওয়ার সেই পিলটা খায়নি, তাই দয়া করে আপনি আমাকে আরেকটি জাদুকরি জিনিস দিন, এবারে আমি অবশ্যই সফল হব। তার এরকম কথা শুনে ডিমন রাজা তাকে একটা অদ্ভুত পাওয়ার দিয়ে দেয়, যেটা পেয়ে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে প্রতিযোগিতার সেই দিন দেখতে পাই। লিংকু ডিমন কিং এর দেওয়া সেই শক্তি দিয়ে একে একে সবাইকে হারিয়ে দেয়, যেটা দেখে সেখানকার সবাই ইমপ্রেস হয়ে যায়। এরপরেই চলে আসে তার এবং লিং জিয়াও এর পালা। লিংকু তো লিং জিয়াওকে একা দেখে তাকে অপমান করতে শুরু করে, কিন্তু এতে লিং জিয়াও এর কিছু যায় আসে না। তাই সে বাইশুকে বলে, তুমি কি পেরেছো এই 7 দিনে নিজের শক্তিকে বাড়াতে? তার এ কথা শুনে বাইশু এখন মনে মনে চিন্তিত হয়ে পড়েছিল, কারণ সে তার ভেতরের খবর কিভাবে জানতে পারলো। তর্ক করতে করতে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লিংকু আর বাইশুও মিলে তাকে আক্রমণ করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে বাইশুর 9টি লেজ বেরিয়ে আসে, যার মধ্যে একটি লেজ লিং জিয়াওকে পেঁচিয়ে ধরে। তখনই সেখানকার সবাই মিলে লিং জিয়াওকে অপমান করতে শুরু করে আর তাকে বলে মাত্র কয়েকটা পদক্ষেপেই সে হেরে গিয়েছে, সে এতটাই দুর্বল। তাদের এ সকল কথা শুনে লিং জিয়াও এর রাগ হয় আর সে তার শক্তি দিয়ে নিজেকে মুক্ত করে এবং বাইশুওকে আক্রমণ করে। তার এরকম শক্তি দেখে লিংকু তো অনেক বেশি অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, সে কি এখনো পর্যন্ত ওই কালো ড্রাগনের সাথে সম্পর্ক করেনি? সে যদি এটা করে থাকে তাহলে কিভাবে তার পাওয়ার এত বেশি হতে পারে? তার পাওয়ার তো এখন কমে যাওয়ার কথা। এদিকে লিং জিয়াও ভাবছিল, আমার গত জীবনে সে আমার হৃদয়ের সব রক্ত চুষে নিয়েছিল শুধুমাত্র তার 9টি লেজের শক্তি অর্জন করার জন্য, আর শেষ পর্যন্ত সে আমার ভেতরে ডিমনের বিষ দিয়েছিল যাতে সবার সামনে প্রমাণ করতে পারে যে আমি একটা ডিমন। তাই এখন আমি তাকে ছাড়বো না। এটা ভেবেই যখন সে তাকে আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই লিংকু তার সামনে চলে আসে এবং সে তার শক্তি দিয়ে তাকে আটকায়। এরপর গত জন্মের মতো লিং জিয়াও আবারও সেই ঘন্টাটা দিয়ে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। ওই ঘন্টাটা বের করতে দেখে লিংকু তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে মনে মনে বলতে থাকে, অবশেষে তুমি এটা বের করলে। এই ঘন্টার ভেতরে আমি সেই বিষ মিশিয়ে রেখেছি, যেটার দ্বারা তুমি ডিমনে পরিবর্তন হবে। তুমি যত দ্রুত এটা বের করবে আমার জন্য রাস্তা তত তাড়াতাড়ি ক্লিয়ার হবে। লিং জিয়াও যখন সেই ঘন্টাটা দিয়ে বাইশুওকে আক্রমণ করে তখন সে নিজেও বন্দী হয়ে পড়ে আর এই সুযোগে লিংকু তার পেটে তলোয়ার ঢুকিয়ে তাকে আহত করে ফেলে এবং আবারও তাদের মধ্যে তর্ক হতে শুরু করে। লিং জিয়াও শুধুমাত্র তার প্রতিশোধের কথা বলে। সে বলে, তুমি এত বছর ধরে জিতে গিয়েছো, তাই আজকে আমি প্রতিশোধ নিব। তার এরকম কথা শুনে লিং জিয়াও এখন সেখানকার সবাইকে তার সত্য রূপটা দেখানোর চেষ্টা করছিল আর সে তাদের কাছে সবকিছু খুলে বলতেই যাবে ঠিক তখনই বাইশুও তার সামনে চলে আসে এবং তার গলা চেপে ধরে আর আস্তে করে তাকে বলে, তুমি কি ভেবেছো আমি এতই বোকা যে তোমাকে সবার কাছে এই সত্যিটা বলতে দিব? তখনই পেছন থেকে লিংকু লিং জিয়াও এর উপরে সেই শক্তিটা প্রয়োগ করে যেটা সে ডিমন রাজার কাছে থেকে নিয়েছিল আর কিছুক্ষণের মধ্যে লিং জিয়াও ডিমনে পরিণত হয়। এটা দেখে লিংকু তো জোরে জোরে হাসতে শুরু করে আর এদিকে লিং জিয়াও বুঝতে পারছিল না যে সে কিভাবে এটা করলো। এরপরে লিংকু সেখানে থাকা সবাইকে বলে, তোমরা কি দেখেছো লিং জিয়াও এর ভেতরে একটা ডিমনিক শক্তি রয়েছে আর সে একটা জাদুকরী মহিলা। তখনই লিং জিয়াও তাদের সবাইকে বলে সে মিথ্যা বলছে, আমি কোনো জাদুকরী মেয়ে নই, এই সবকিছু লিংকু করেছে, তার জন্যই আমার সাথে এরকমটা হচ্ছে। কিন্তু লিংকু এখন সবার সামনে চিৎকার করে বলতে থাকে তার ভেতরে ডিমনিক শক্তিতে ভরা রয়েছে আর এদিকে লিং জিয়াও তাদেরকে বলতে থাকে তার কথা যেন কেউ বিশ্বাস না করে। তখন লিংকু তাকে বলে, তুমি কি মনে করেছো সবাই যেটা দেখছে সেটা বিশ্বাস না করে শুধুমাত্র তোমার কথায় বিশ্বাস করবে? এরপর সে চিৎকার করে সবাইকে বলতে থাকে, চলো আমরা সবাই মিলে এই
ডাইনিটাকে মেরে ফেলি। অন্যদিকে ড্রাগন কিংকে দেখি সে এখনো ওই জায়গাতেই বসে আছে আর বসে বসে লিং জিয়াও এর কথা ভাবছে। এরপর সে তার আধ্যাত্মিক শক্তির দ্বারা বুঝতে পারে যে লিং জিয়াও এখন বিপদে রয়েছে, তাই সে আর দেরি না করে তার ড্রাগন রূপে এসে লিং জিয়াও এর কাছে ছুটে চলে যায়। এদিকে লিংকু এখন লিং জিয়াওকে আক্রমণ করতে করতে তাকে দুর্বল করে ফেলে এবং সেখানে থাকা সবাই যখন তাকে আক্রমণ করার জন্য একে একে এগিয়ে আসছিল ঠিক তখনই সেখানে ড্রাগন কিং চলে আসে আর সে তাদের সবার উপরে রেগে যায় এবং সে লিং জিয়াওকে টেনে তোলে আর তার শক্তি দিয়ে লিংকু এবং বাইশুকে আঘাত করে। পুরোহিত তো তাকে এখানে দেখে অবাক হয়ে যায়। এরপর লিংকু আর বাইশুও তাকে দেখে বিশ্বাসই করতে চাইছিল না যে পশুদের রাজা ড্রাগন কিং এখানে এসেছে আর সে লিং জিয়াও এর জীবন সঙ্গী। লিং জিয়াও নিজেও তার পরিচয় পেয়ে অনেকটাই অবাক হয়ে যায়। এবারে ড্রাগন কিং লিং জিয়াও এর মধ্যে থেকে সেই ডিমনিক শক্তি বের করে লিংকু এর কাছে ফিরিয়ে দেয় আর লিং জিয়াও আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এদিকে বাইশুও তো এখনো বিশ্বাসই করতে পারছিল না যে সে একজন ড্রাগন কিং, তাই সে তাকে অপমান করেই যাচ্ছিল। সে তাকে বলছিল সে একটা কাপুরুষ, সেজন্যই তো সে নিজেকে এখনো মুখোশের আড়ালে রেখেছে আর নিজেকে ড্রাগন কিং হিসাবে দাবি করছে। আমি বুঝতে পারছি না যে সে এত সাহস কোথা থেকে পেল। তখন লিংকুও তাকে বলে এই সবকিছুই লিং জিয়াও এর সাজানো, সে একটা নির্লজ্জ। প্রতিযোগিতায় জেতার জন্য সে এরকমটা করার ভান করছে আর একটা কালো ড্রাগনকে সে ড্রাগন কিং বানিয়ে নিয়ে এসেছে। তার এরকম কথা শুনে লিং জিয়াও এবং ড্রাগন কিং এর রাগ হয়। লিং জিয়াও তাকে আক্রমণ করতেই যাবে তার আগে ড্রাগন কিং তাকে আক্রমণ করে বসে আর তাকে বলে তোমাকে আমি কেন প্রমাণ দিতে যাব যে আমি কে। তার এত শক্তি দেখে সেখানকার সবাই এবার তার সামনে মাথা নত করে আর তাকে ড্রাগন কিং হিসাবে মেনে নেয়। এসব কিছু দেখে কিছুক্ষণের জন্য লিংকুও ভয় পেয়েছিল, কিন্তু একটু পরেই সে উঠে দাঁড়ায় এবং সবাইকে চিৎকার করে বলতে থাকে সে ড্রাগন কিং নয়। যদি সে ড্রাগন কিং হয়ে থাকে তাহলে তার একটা শিং কিভাবে ভাঙা থাকে। তখন সেখানে থাকা লোকজনও খেয়াল করে সত্যিই তো তার একটা শিং তো ভাঙা, তাহলে সে কিভাবে ড্রাগন কিং হতে পারে। কিন্তু লিং জিয়াও তাদের সবাইকে জোর দিয়ে বলে সে ড্রাগন কিং। তার এরকম কথা শুনে পুরোহিত তাকে বলে তুমি সত্যি বলছো তো, কারণ যদি এটা মিথ্যা হয় তাহলে তোমার জানাই আছে যে এটা সাজা কি হতে পারে। তার এরকম কথা শুনে লিং জিয়াও তাকে বলে আমি শিওর এবং আমি যা বলছি সেটাই সত্যি। কিন্তু এদিকে বাইশুও থামছিল না আর সে লিং জিয়াওকে অপমান করছিল, তাই এবারে ড্রাগন কিং এর তার উপরে রাগ হয় আর সে তাকে আক্রমণ করে, যার কারণে বাইশও রেগে যায় আর সেও তাদের উপরে আক্রমণ করতে যায়। কিন্তু ড্রাগন কিং এর শক্তির কাছে সে পেরে উঠছিল না। এদিকে পুরোহিত এখন ড্রাগন কিংকে বলছিল আপনি যেই হন না কেন আপনাকে আমি এখানকার পশু প্রাণীদের উপর আঘাত করতে দিব না। তোমাকে এখানে লিং জিয়াও এনেছে, তাই তুমি যদি এখানকার কারো কোনো ক্ষতি করো তাহলে আমি অবিলম্বে লিং জিয়াওকে অযোগ্য ঘোষণা করব। তার এরকম কথা শুনে ড্রাগন কিং এখন লিং জিয়াও এর প্রতি চিন্তিত হয়ে পড়ে আর সে তাকে আঘাত করা বন্ধ করে দেয়, যার কারণে বাইশুর একটা আঘাত গিয়ে ড্রাগন কিংকে লাগে। তখন লিংকু তাদের সবার সামনে চিৎকার করে বলতে থাকে সে একটা ফেক ড্রাগন, সে অনেক বড় একটা অপরাধ করেছে এবং আমাদেরকে মিথ্যা কথা বলেছে, তাই আমাদের উচিত তাকে মেরে ফেলা। তার কথা শুনে এখন সেখানকার সবাইও এই কাজটা করার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই পুরোহিত তাদেরকে বলে তোমরা তাকে মেরো না, তাকে তাড়িয়ে দাও। যদি সে সত্যি ড্রাগন কিং হয়ে থাকে তাহলে আমরা স্বর্গ থেকে অভিশাপ প্রাপ্ত হব। তার এরকম কথা শুনে বাইশু এবার তাদের সবাইকে বলে আমি হলাম স্বর্গের নয়লেজওয়ালা শিয়াল এবং পশুদের রাজা, তাই আমি যা বলবো সেটা করাই সঠিক। এটা বলে সে সবাইকে হুকুম দেয় যাতে সবাই মিলে তাকে মেরে ফেলে। তাই তার হুকুমে এখন তারা সবাই মিলে তাকে আক্রমণ করে। কিন্তু এদিকে লিং জিয়াও তো তাকে একটু আঘাত পেতে দেবে না, তাই সে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে যাতে ওই সকল আঘাত তাকে লাগে। কিন্তু ড্রাগন কিং যখনই এটা বুঝতে পারে তখনই সে লিং জিয়াওর সামনে চলে আসে আর সেই সকল আঘাত তার পিঠে এসে লাগে। কিছুক্ষণের মধ্যে ড্রাগন কিং তার শক্তি দিয়ে সেই সকল তলোয়ার বের করে ফেললেও সে অনেকটাই আহত হয়ে পড়ে। তার এরকম অবস্থা দেখে লিং জিয়াওর তো তাদের উপর অনেক বেশি রাগ হয় আর সে রেগে তাদের সামনে আসে। তখন বাইশুও তার উপরে আক্রমণ করে আর সে যখনই তার শক্তি ইউজ করে তখন সে বুঝতে পারে তার শক্তি আগের থেকে দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাই সে এবার নিজের
সম্পূর্ণ শক্তি ইউজ করে তাদেরকে শেষ করে দিতে চাইছিল, যে কারণে সে তার সমস্ত শক্তি একত্রিত করছিল। এটা দেখতে পেয়ে পুরোহিত তাকে বলে, তুমি যদি এরকমটা করো তাহলে আমি তোমার কাছ থেকে সব শক্তি কেড়ে নেব, আর তোমাকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোমার কাছ থেকে পুনর্জন্ম নেওয়ার শক্তিও কেড়ে নেওয়া হবে, যার কারণে তুমি চিরতরে শেষ হয়ে যাবে। পুরোহিতের কাছ থেকে এরকম কথা শুনে লিংজিয়াও তো আরো বেশি রেগে যায় আর তাকে বলে, যদি এরকমটাই হয় তাহলে আমার সাথে সাথে তারাও ধ্বংস হয়ে যাবে। এটা বলে সে তার ঐশ্বরিক শক্তিকে ডেকে পাঠায়, যার কারণে একটি ঘন্টার ভেতরে সে বন্দী হয়ে যায়। এটা দেখে পুরোহিত অনেক বেশি অবাক হয়ে যায় আর তাদেরকে বলে, এটা কোনো সাধারণ ঘন্টা নয়, এই ঘন্টাকে যে ডেকেছে এই ঘন্টাটি তার পরীক্ষা নিবে, আর তার পরীক্ষা সহ্য করে যে 3 বার ঘন্টা বাজাতে পারবে সে আত্মাকে কন্ট্রোল করার আধ্যাত্মিক শক্তি পাবে, আর যে এই পরীক্ষায় ফেল করবে সে আর কোনোদিনও পুনর্জন্ম নিতে পারবে না। এই পরীক্ষাটি তাকে অতীত জীবনে নিয়ে যাবে এবং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করবে। এটা অতটাও সহজ নয়। পুরোহিতের এই সকল কথা শুনে ড্রাগন কিং মনে মনে ভাবছিল লিংজিয়াও এর অনেক ধৈর্য রয়েছে এবং সে অত্যন্ত সাহসী, তাই সে মনে মনে কনফিডেন্ট খুঁজে পাচ্ছিল যে লিংজিয়াও এই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবে। আর এইদিকে বাইশুও ভাবছিল সে কোনোভাবেই এই পরিস্থিতিতে পাশ করতে পারবে না এবং সে চিরতরে ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে ভেতরে লিংজিয়াও এর পরীক্ষা শুরু হয়ে যায় আর সে দেখতে পায় তার সাথে বাইশুয়োর বিয়ে হচ্ছে। তখনই সে তাদের সবাইকে বলে, এটা কিভাবে সম্ভব হতে পারে, আমার তো অলরেডি ড্রাগন কিং এর সাথে বিয়ে হয়ে গেছে। তার এরকম কথা শুনে বাইশুও তাকে একটা চর মারে আর তাকে বলে, তুমি তো আমাকে একটু আগে বিয়ে করেছো, তাহলে অন্য একটা ছেলের কথা তুমি কেন বলছো? তার এরকম কথা শুনে লিংজিয়াও এবার নিচের দিকে ভালোভাবে খেয়াল করে, কিন্তু সে আগের মতো কোনো খাঁচা সেখানে খুঁজে পায় না এবং চারিদিকে কোথাও ড্রাগন কিংকে দেখে না। আর সে আবারও সেখানে ডিমনে পরিণত হয়ে যায়। সেখানে বাইশুও এবং লিংকু তাকে আবারও আগের মতো মিথ্যা অপবাদ দিতে শুরু করে এবং তারা দুজন তাকে মানসিকভাবে টর্চার করতে থাকে। আর একটু পরে সেখানকার সবাই আগের মতো তার শক্তি কেড়ে নিয়ে তাকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই সে তার বুকের পাশে ওই ড্রাগনের চিহ্নটা দেখতে পায়, যেটা আমরা এর আগে ড্রাগন কিং এর বুকের পাশে দেখেছিলাম। ওটা দেখার পরে সে অনুভব করে এটা হয়তো ভেতরে রাক্ষসের কোনো মায়া, তাই এখানে হেরে গেলে চলবে না। যতক্ষণ এই চিহ্নটা তার সাথে আছে সে কখনোই হারতে পারে না। এটা ভেবে সে এবার তার পরিস্থিতির সাথে লড়াই করতে শুরু করে এবং তার শক্তি দিয়ে তাদের সবাইকে আঘাত করে আর তাদেরকে বলে, যদি আমি মারা যাই তাহলে আমি সবাইকে নিয়েই মরবো। এটা বলে সে তার সমস্ত শক্তি তাদের উপরে প্রয়োগ করে আর এই শক্তির প্রভাব বাহিরেও চলে আসে, যেটা দেখে বাহিরে থাকা তারা সবাই তো অবাক হয়ে যায়। এবারে শুরু হয়ে যায় দ্বিতীয় পরীক্ষা। এবার লিনজিয়াও এবং ড্রাগন কিং মিলে প্রতিযোগিতায় তাদের সবাইকে হারিয়ে দেয় এবং তারা দুজন জিতে যায়, যেটা নিয়ে লিংজিয়াও তো অনেক বেশি খুশি ছিল। ঠিক তখনই ড্রাগন কিং তার পেটে চাকু মারে আর লিংজিয়াও বুঝতে পারে যে ড্রাগন কিং তাকে ধোঁকা দিয়েছে শুধুমাত্র অমরত্বর সেই পদ্মটা পাওয়ার জন্য, ঠিক যেভাবে বাইশুও তাকে ধোঁকা দিয়েছিল। এই বিষয়টা ঠিক সেরকমটাই লাগছিল দেখতে। এবার কিছুক্ষণ পরে লিংজিয়াও সে চাকুটা ধরে ফেলে আর সে তাকে বলে, তুমি যতই তার মতো সাজার চেষ্টা করো না কেন তুমি কখনোই তার মতো হতে পারবে না। তোমার চেহারা ড্রাগন কিং এর মতো হলেও তুমি আসলে বাইশুও, যে আমার অতীত লাইফে আমাকে এভাবেই মেরে ফেলেছিলে, কিন্তু আমার বিশ্বাস ড্রাগন কিং আমার সাথে এরকমটা কখনোই করবে না। এটা বলে সে তার শক্তি দিয়ে তাকে দূরে ধাক্কা দেয় এবং তার পেটের চাকুটা সে টেনে বের করে এবং সে ওই নকল ড্রাগন কিং এর সাথে লড়াই করতে শুরু করে, যার শক্তির প্রভাব বাহিরেও চলে আসে। এটা দেখে তো লিংকু অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, তাই সে এবার বাইশুওকে বলে কিছু একটা করার জন্য, নইলে তার বোন তো এভাবে আস্তে আস্তে জিতে যাবে। তার এরকম কথা শুনে এবার বাইশুও চুপি চুপি ওই ঘন্টার ভেতরে তার একটা শক্তি প্রয়োগ করে, যে শক্তির কারণে ভেতরে থাকার মায়ার প্রভাব আরো বেশি বেড়ে যাবে এবং এত সহজেই লিংজিয়াও সেই ঘন্টাটা বাজাতে পারবে না। এবারে আমরা আবারও সেই ঘন্টার ভেতরের দৃশ্য দেখতে পাই। এখানে লিংজিয়াও ড্রাগন কিংকে বাঁচানোর জন্য লিংকু আর বাইশুয়োর সামনে মাথা নত করে আর তাদেরকে বলে, এইসব ঘৃণা আমার কারণেই শুরু হয়েছে, তাই আমি নিজেকে ধ্বংস করে দিতে চাই। আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা তাকে যেতে দাও। তার এরকম কথা শুনে লিংকু তো জোরে জোরে হাসতে শুরু করে এবং তাকে বেশ কয়েকবার আঘাত করে। বিশেষ করে তার এরকম কথা শুনে সে তো এখন তাকে ছোট করে কথা বলতে শুরু করে, কিন্তু বাইশুও তাকে সময় নষ্ট করতে বারণ করে আর তাকে মেরে ফেলতে বলে। তখন লিংকু তার তলোয়ার বের করে যখনই লিংজিয়াওকে মারতে যাচ্ছিল ঠিক তখনই ড্রাগন কিং সেই কালো সাপটির রূপ ধরে তার সামনে চলে আসে, যার কারণে তলোয়ারের আঘাত তাকে লাগে আর সে সেখানেই মারা যায়। এরকমটা দেখে লিংজিয়াও অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে এবং তাদের উপরে তার ভীষণ রাগ হয়
আর সে তার শক্তি দিয়ে তাদের সবাইকে ধ্বংস করে দেয়। আর এবারও আগের দুইবারের মতো শক্তির প্রভাব বাহিরে চলে আসে, যেটা দেখে ড্রাগন কিং বুঝতে পারে যে বাহিরে থেকে বাইশুও লিংজিয়াওর সাথে কিছু একটা করেছে। তাই সে বাইশুয়োর উপরে অনেক বেশি রেগে যায় এবং তাকে শক্তি দিয়ে আটকে ফেলে। এবার তারাও বাহিরে থেকে চ্যালেঞ্জ নেয় যে তারা কিছুতেই লিংজিয়াওকে জিততে দিবে না। তাই বাইশুও আর লিংকু মিলে চেষ্টা করছিল যাতে লিংজিয়াওকে হারানো যায়, আর এদিকে ড্রাগন কিং তার শক্তি দিয়ে চেষ্টা করছিল লিংজিয়াওকে জেতানোর জন্য। এখন আবারও আমরা ঘন্টার ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে লিংজিয়াও তার শক্তি দিয়ে ঘন্টার এক একটা টুকরো উঠাচ্ছিল। সেখানে তার বোন তার সামনে চলে আসে এবং তাকে বলে সে তাকে ভালোবাসবে এবং তাকে কেয়ার করবে, তাই সে যেন তাকে বিশ্বাস করে। সে তাকে ইমোশনাল কথা বলছিল, কিন্তু লিংজিয়াও তার উপরে একটুও বিশ্বাস করে না এবং সে ওই ছায়াকে নষ্ট করে দেয়। এরপরে সে আরো একটি টুকরা উঠায়, যেখানে বাইশুও তার সাথে কথা বলে। বাইশুও তাকে বলে তুমি আমাকে বিয়ে করো এবং ওই কালো ড্রাগনটাকে ছেড়ে দাও। তুমি আমার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো, আমি তোমাকে কখনোই কষ্ট পেতে দেব না। সেও তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিল, কিন্তু লিংজিয়াও তার কথাও শোনে না। এরপরেই আসে ড্রাগন কিং এর প্রতিচ্ছবি। ড্রাগন কিং তো লিংজিয়াওকে দোষ দিচ্ছিল আর তাকে বলছিল তোমার কারণে সবার মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে, তুমি শুধুমাত্র সবার মধ্যে ঝামেলা তৈরি করো। এরপরে ড্রাগন কিং এর সেই সাপের রূপটা দেখানো হয়। সেও লিংজিয়াওকে দোষ দিচ্ছিল তার মৃত্যুর জন্য। তখন লিংজিয়াও তাকে বলে তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? অবশেষে তারা চারজন এক জায়গায় হয় এবং লিংকু তাকে বলে তোমার প্রতি এই দুইজন যুবকই আকৃষ্ট, তোমার কারণে ড্রাগন কিং মারা গিয়েছে, এই সবকিছুর জন্য তুমি দায়ী। কিন্তু লিংজিয়াও তাকে বলে আমার বিবেক সম্পূর্ণরূপে পরিষ্কার। অন্যদিকে পেছনে থাকা বাইশুও এবং ড্রাগন কিং তাকে বলে তোমার নিকটস্থ আত্মীয়রা তোমাকে মেরে ফেলতে চায়, তোমার কি মনে হয় না এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে? তোমার কি মনে হচ্ছে না যে তুমি মারা যাবে? এরা সবাই তোমার জীবন ধ্বংস করে দিবে, তোমাকে কখনোই ভালোভাবে বাঁচতে দিবে না। আসলে এখানে যারা ছিল এরা সবাই শুধুমাত্র মায়া ছিল। ড্রাগন কিং, বাইশুও এবং লিংকুর রূপে অন্য কেউ ছিল। তারা শুধুমাত্র লিংজিয়াওকে দুর্বল করার চেষ্টা করছিল আর লিংজিয়াও ধীরে ধীরে দুর্বল হয়েও পড়ছিল। ঠিক তখনই ড্রাগন কিং এর আওয়াজ তার কানে ভেসে আসে। সে তাকে বলছিল তারা যতই তোমাকে অপবাদ দিক এবং যতই মন্দ কথা বলুক না কেন, আমি তোমাকে সবসময় বিশ্বাস করি। তার এরকম কথা শুনে লিংজিয়াওর ভেতরে আবারও সাহস ফিরে আসে এবং সে উঠে দাঁড়ায় আর তার শক্তি দিয়ে একটি তলোয়ার সেখানে আনে, যে তলোয়ারটি দিয়ে সে তাদের সবাইকে ধ্বংস করে দেয়। এখন সেই ঘন্টাটি থেকে লিংজিয়াও বাহিরে বেরিয়ে আসে, যেটা দেখে সেখানকার সবাই তো অবাক হয়ে যায়। বাইশুও তাকে জিজ্ঞাসা করে তুমি কি সেই পরীক্ষায় হেরে যাওনি? তোমার আত্মা কি ধ্বংস হয়ে যায়নি? তখন লিংজিয়াও তাকে বলে না, এখন যদি আমি ছোট বাচ্চা হয়ে পাতালেও চলে যাই তাহলেও আমি হামাগুড়ি দিয়ে ফিরে চলে আসব। তাহলে এখানকার কেউ কি আমার সাথে এখন আর লড়াই করতে চায়? এটা শোনার সাথে সাথে আশেপাশে সবাই তো ভয় পেয়ে যায় এবং তার সামনে মাথা নত করে। এখন লিংকু আর বাইশুও তার সাথে আর লড়াই করতেও পারবে না। এটা দেখে লিংজিয়াও এবার পুরোহিতকে বলে যেহেতু তারা কেউই এখন আর আমার সাথে লড়াই করতে পারবে না, তাহলে তো এই প্রতিযোগিতায় আমি জিতে গিয়েছি। তার এরকম কথা শুনে পুরোহিত এখন তাকে উইন ঘোষণা করে। আর যখনই পুরোহিত তাকে ওই পদ্ম ফুলটা দিতে যাচ্ছিল তখনই লিংকু তাকে থামিয়ে দেয় আর পুরোহিতকে বলে সে প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছে, তাই নিয়ম অনুযায়ী সে উইন নয়। এখন বাইশুও তাদেরকে বুঝিয়ে বলে আর তাদের সবাইকে বলে তার সঙ্গী ছিল তো ওই কালো ড্রাগন, কিন্তু তার সঙ্গে সে নিয়ে এসেছে অন্য আরেকটা পশুকে, যে কিনা তার নিজের চেহারাও আমাদের কাছ থেকে আড়াল করে রেখেছে। যেহেতু সে নিজের সঙ্গীকে না এনে অন্য কারোর সাথে এই গেমটা খেলেছে, তাই সে এই গেমে উইন হতে পারবে না। তাদের এই সকল কথা শুনে ড্রাগন কিং এখন মনে মনে ভাবতে শুরু করে তার আগের ক্ষতগুলো এখনো সেরে ওঠেনি। এই অবস্থায় যদি সে তার আসল রূপ সবাইকে দেখিয়ে দেয় তাহলে ডিমন কিং এটা জেনে যাবে, যার ফলে লিংজিয়াও এর ক্ষতি হতে পারে। তাই সে এখনই এরকমটা করতে পারবে না। এখন তাদের সবার মধ্যে এই বিষয়টা নিয়ে তর্ক হতে শুরু করে। তখন পুরোহিত তাদের সবাইকে থামতে বলে আর তাদের সবাইকে বলে আজকের মতো এই প্রতিযোগিতা ড্র হয়ে গেছে। যেহেতু আজকের উইনারকে সেটা সঠিক সিদ্ধান্ত নিতে পারলাম না, তাই আজ থেকে 7 দিন পর এই প্রতিযোগিতা আবারও হবে। এরপর সে ওই প্রতিযোগিতার নিয়মটাও বলে দেয়। সে তাদেরকে বলে আজ থেকে 7 দিন পর তোমরা যে ডিমটা জন্ম দেবে সেই ডিমের উপরে নির্ভর করবে তোমরা কে জিতবে আর কে হারবে। তোমাদের মধ্যে যার ডিম সবচেয়ে উচ্চ বংশের হবে সেই দিন উইনার হবে। এখন এটা নিয়ে লিংকু তো অনেক বেশি কনফিডেন্ট ছিল, কারণ তার বিয়ে হয়েছে
হয়েছে একটি স্বর্গীয় শেয়ালের সঙ্গে, যার ডিম তো অবশ্যই একটা উচ্চ বংশেরই হবে। তাই তারা দুজন লিং জিয়াওকে অপমান করতে থাকে আর তাকে বলে, তোমার তো একটি কালো ড্রাগনের সাথে বিয়ে হয়েছে, তাহলে 7 দিন পর তুমি হারতে চলেছো। এখন তাদের অপমান শোনার পরে লিং জিয়াওয়ের মনও অনেকটাই খারাপ হয়ে যায়। তারা সবাই যখন সেখান থেকে চলে যায় তখন ড্রাগন কিং তাকে বলে সে তাকে হেল্প করতে চায়। এখন এত কিছু হওয়ার পরেও যেহেতু ড্রাগন কিং তার মুখোশটা খোলেনি, তাই লিং জিয়াও এবার বিশ্বাস করেই নেয় যে এই ড্রাগন কিং আসলে তার স্বামী নয়, বরং তার স্বামীকে তো সে তার রুমেই আটক করে রেখে এসেছে। তাই ড্রাগন কিং তাকে সহযোগিতা করতে চাইলেও সে তার কোনো হেল্প নেয় না, বরং তাকে বলে আমার একজন সঙ্গী রয়েছে, যাই হয়ে যাক না কেন আমি কখনোই তাকে ধোকা দিব না এবং আমি সবসময় তার হয়েই থাকবো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তার এরকম আচরণ দেখে ড্রাগন কিং তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে হারতে চলেছে এটা জানার পরেও সে তার স্বামীকে ধোকা দিবে না। এটা ভেবে ড্রাগন কিং খুশি হয়ে যায় এবং তার জাদুর সাহায্যে লিং জিয়াওয়ের আগেই তার রুমে পৌঁছে যায় এবং লিং জিয়াও তাকে যে অবস্থায় রেখে গিয়েছিল সে আবার ওই অবস্থায় বসে থাকে। লিং জিয়াও সেখানে পৌঁছানোর পর তার স্বামীর কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে এভাবে বেঁধে রেখে গিয়েছিল। তার স্বামী যখন তার কাছে আসে তখন সে তার হাতের দিকে খেয়াল করে দেখতে পায় সে হাতে আঘাত পেয়েছে। এটা দেখে সে তো আরো বেশি কষ্ট পায় আর সে তার স্বামীকে বলে, আমি মনে হয় তোমাকে একটু জোরে সোরে বেঁধে রেখেছিলাম, যার কারণে তুমি হাতে আঘাত পেয়েছো। তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুতই এটা ঠিক করে দিব। এটা বলেই যখন সে তার জাদু দিয়ে ওই ক্ষতটা ঠিক করতে যায় তখনই ড্রাগন কিং তাকে থামিয়ে দেয় আর তাকে বলে, আমার হাতের থেকে বেশি ক্ষত তো আমার অন্তরেই হয়েছে। যতক্ষণ তুমি ছিলে না ততক্ষণ যেন আমি খুব কষ্টে ছিলাম, তাই যদি সারাতেই হয় তাহলে আমার অন্তরের ক্ষত সারাও। তার এরকম কথা শুনে লিং জিয়াও তো একটু লজ্জা পায়, কিন্তু তখনই ড্রাগন কিং তাকে কোলে করে নিয়ে বিছানায় চলে যায় আর তারা দুজনে মিলে একটা রোমান্টিক রাত কাটায়। পরের দিন সকালে যখন লিং জিয়াওয়ের ঘুম ভাঙে তখন আমরা দেখতে পাই তার পেট উঁচু হয়ে গিয়েছে। এর মানে হলো সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে আর আজ থেকে 3 দিন পর তার ডিম ফুটবে। তাই সে তার স্বামীকে বলে সে এই বাচ্চা এবং তার স্বামীর সাথে সারা জীবন একসাথে থাকতে চায়। আজ থেকে 3 দিন পর তাদের আবারও প্রতিযোগিতা হবে, তাই তার স্বামী যেন এটার জন্য তাকে সহযোগিতা করে যাতে তাদের বাচ্চা একটি উচ্চ স্তরের প্রাণীতে পরিণত হতে পারে। তখন ড্রাগন কিং তাকে বলে, কিন্তু আমি তো একজন নিম্ন স্তরের পশু, তাই আমাদের বাচ্চাও অতটা শক্তিশালী হবে না, মনে হয় আমরা এই প্রতিযোগিতায় হেরে যাব। তার এরকম কথা শুনে লিং জিয়াও তাকে বলে, তুমি এরকমটা কেন বলছো? সে যতদিন এই দুনিয়াতে না আসে আমরা দুজনে মিলে তাকে যত্ন করব। তার জন্মের পর ফলাফল যাই আসুক না কেন এতে আমার কোনো আফসোস থাকবে না। তার এরকম কথা শুনে ড্রাগন কিং তো মনে মনে খুশি হয়ে যায় আর সে মনে মনে ঠিক করে সে লিং জিয়াওকে অবশ্যই সাহায্য করবে। পরের সিনে লিংকুকে দেখি সে গভীর রাতে ডিমন কিং এর কাছে গিয়েছিল আর তাকে বলছিল প্রতিযোগিতায় জেতানোর জন্য সে যেন তার জন্য কিছু একটা করে। তখন ডিমন কিং তাকে বলে, বাইশুও শুধুমাত্র একটা সাধারণ শিয়াল, তার মধ্যে এত শক্তি নেই যে তোমাকে সেই প্রতিযোগিতায় হারাতে পারে, তাই একমাত্র আমি পারি তোমাকে সেই প্রতিযোগিতায় জেতাতে। তার এরকম কথা শুনে লিংকু বুঝে যায় যে তাকে কি করতে হবে, তাই সে এবার ডিমন কিং এর সাথে রাত কাটায় এবং পরের সিনে আমরা দেখতে পাই লিংকুও এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছে আর সে মনে মনে ভাবছে এই বাচ্চা তো কোনো সাধারণ বাচ্চা নয়, তাই আমি এবারে দেখবো যে লিং জিয়াও কি করে, কিভাবে সে আমাকে হারায়। কিছুদিন পরে তাদের দুই বোনের একসাথে প্রসব বেদনা উঠে, তারা দুজন একই সাথে ডিমের জন্ম দেয়। লিংকু তো একটি সোনার ডিম জন্ম দেয়, কিন্তু লিং জিয়াওয়ের ডিমটা একটু অদ্ভুত ছিল, তার ডিমের কালার 4 রঙের ছিল, যেটা দেখে সেখানকার সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে ডিমটা আবার কালো হয়ে যায়, যেটা দেখার পর লিংকু তাদের সবাইকে বলে, আপনারা সবাই অপেক্ষা করছেন কেন? তার ডিমের মাধ্যমে স্বর্গ থেকে আমাদের সংকেত দেওয়া হয়েছে এই ডিমটা একটা অভিশপ্ত ডিম, তাই তাকে এখনই মেরে ফেলুন। এটা একটা ডিমনিক বাচ্চা। এটা শোনার পর লিং জিয়াও তাদেরকে বলে, কখনোই না, সে ডিমন হতেই পারে না, আমি তার আভা বুঝতে পারছি। তখন বাইশু ও পুরোহিতকে বলে, যদি কোনো ঐশ্বরিক বাচ্চা এখানে জন্মগ্রহণ করতে পারে তাহলে আমার ডিম থেকেই হবে, তার নিম্ন স্তরের পশুর ডিম থেকে কখনোই একটি ঐশ্বরিক বাচ্চার জন্ম হবে না, এটা নিঃসন্দেহে একটি দুষ্ট ডিমনের ডিম। এদিকে পুরোহিত তো তাদের দুজনের কথা শুনে একদমই বিশ্বাস করে ফেলে, কিন্তু লিং জিয়াও তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল এটা কোনো ডিমনিক বাচ্চা নয়, বরং এটা একটা স্বর্গীয় বাচ্চা, আর এই ডিম থেকে যে বাচ্চাটা বের হবে সেটা তাদেরকে ক্ষতি করবে না। সে তার বাচ্চাকে বাঁচানোর পুরো চেষ্টা করছিল। ঠিক তখনই লিংকু তাকে একটা চড় মারে আর তাকে বলে, এই বাচ্চাকে রাখা মানে বিপর্যয় ডেকে আনা, তুমি কি চাও আমাদের সবার ক্ষতি হোক? তখন লিং জিয়াও তাকে বলে, এই বাচ্চা তোমাদের কোনো ক্ষতি করবে না, কারণ এটা একটা ঐশ্বরিক বাচ্চা। তার এরকম কথা শুনে লিংকু তো জোরে জোরে হাসতে শুরু করে আর
আর তাকে বলে এটা একটা কালো ড্রাগনের ডিম, এটা কিভাবে ঐশ্বরিক হতে পারে? তুমি আমার সোনালী ডিমের দিকে তাকাও, এখান থেকে অবশ্যই একটা ঐশ্বরিক বাচ্চার জন্ম হবে। তার এরকম কথা শুনে লিংজিয়াও তাকে বলে বাইশুও তো শুধুমাত্র একটা বন্য শিয়াল, তার মধ্যে কোনো আধ্যাত্মিক শক্তি নেই, তার বাচ্চা কিভাবে ঐশ্বরিক হবে? তার এরকম কথা শুনে লিংকু তাকে বলে তুমি এসব কি আজে বাজে কথা বলছো? তখন লিংজিয়াও তাকে বলে আমি বাজে কথা বলছি নাকি সত্য এটা তো এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হলেই বুঝতে পারবে, আর তখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তার এরকম কথা শুনে লিংকু তো অনেক বেশি রেগে যায় এবং তার শক্তি দিয়ে তাকে আঘাত করতে চায়। এদিকে লিংজিয়াও তার শক্তি দিয়ে তাকে আটকে ফেলে। যখনই বাইশুও তাকে আঘাত করতেই যাবে ঠিক তখনই পেছন থেকে ড্রাগন কিং চলে আসে এবং তার শক্তি দিয়ে তাকে আটকে ফেলে এবং লিংজিয়াওর সাথে এরকম আচরণ করতে দেখে সে তাদের উপরে রেগে যায় আর তাদেরকে বলে এখনই এখান থেকে চলে যেতে। কিন্তু বাইশুও তাকে দেখে পাত্তাই দিচ্ছিল না, কারণ তার কাছে তো সে একটা নিম্ন স্তরের প্রাণী। ড্রাগন কিং যেহেতু তাদেরকে এখান থেকে চলে যেতে বলেছে তাই লিংকু তাকে বলে সে কখনোই এখান থেকে যাবে না। সে তাদেরকে মনে করিয়ে দেয় পুরোহিতের কথা, যে পুরোহিত তাদেরকে বলেছিল তাদের বাচ্চাই তাদের হার জিতের কারণ হবে, তাই এখন সেই সময় এসে গিয়েছে আর এটা তার জন্য একটা বাজিও ছিল। তখন ড্রাগন কিং তাদেরকে বলে ঠিক আছে তাহলে তোমরা এখানেই থাকো, তবে মনে রেখো ফলাফল যাই হোক না কেন পরিণতি কিন্তু তোমাদেরকে মেনে নিতে হবে। যেহেতু তারা অহংকারী ছিল তাই তার এরকম কথা শুনে তারা দুজন হাসি ঠাট্টা করে এবং তাকে বলে তারা দুজনেই জিতবে। তাদের মধ্যে একটা অহংকার ছিল আর লিংকুর মনে তো অনেক বেশি শয়তানি ছিল, আর আমরা তো জানি যে তার পেটের বাচ্চা কার, তাই সে এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট ছিল। এরপরে তাদের কম্পিটিশনের সেই দিন চলে আসে। আজকে তাদের ডিম ফুটে বাচ্চা বের করার দিন। এখানে দাঁড়িয়ে লিংজিয়াও তার স্বামীকে জিজ্ঞাসা করে তাদের ডিমের রং তো 4 ধরনের হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে তো কালো রং ছিল না, তাহলে তাদের ডিমের রং কালো কেন? লিংজিয়াও এটা নিয়ে বেশ চিন্তিত ছিল, কিন্তু ড্রাগন কিং তাকে বলে তুমি চিন্তা করো না, যদিও এটা 4টি রঙের মধ্যে কোনো রঙই ধারণ করেনি কিন্তু এরপরেও চিন্তার কোনো বিষয় নেই। এই ডিমটি কালো হলেও এটি আরো উচ্চতর মর্যাদা প্রতিনিধিত্ব করে, একবার বাচ্চা ফুটে বের হলে তুমি এটা শিওর হয়ে যাবে। কিন্তু তখনই লিংজিয়াওয়ের মন খারাপ হয়ে যায় আর সে ড্রাগন কিংকে বলে তুমি তো একটা সাধারণ পশু, তাই আমাদের বাচ্চাও সাধারণই হবে। এ কথা বলতেই সে ড্রাগন কিং এর দিকে খেয়াল করে দেখে তার কপালের টিপটা, এটা দেখে সে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসাও করে এবং তাকে বলে তোমার ভেতরের ক্ষত কি সেরে যাচ্ছে? তখন ড্রাগন কিংও মনে মনে ভাবতে শুরু করে তার ভেতরের ক্ষত এখন পুরোপুরি সেরে গিয়েছে, তাই যখন তাদের বাচ্চার জন্ম হবে তখন তারা দুজনে মিলে লিংজিয়াওকে সারপ্রাইজ দিবে। অন্যদিকে বাইশুও লিংজিয়াওকে বলে তুমি কি এখন আফসোস করছো একজন সাধারণ প্রাণীকে বিয়ে করার জন্য? বাইশুও আর লিংকু মিলে তাদের ডিমটা নিয়ে অনেক গর্ববোধ করছিল এবং অহংকারজনক কথা বলছিল, আর এদিকে লিংজিয়াও আর তার হাজবেন্ডকে তাদের কথার আঘাতে ছোট করছিল। ঠিক তখনই পুরোহিত তাদেরকে বলে ঝগড়া থামাতে এবং সময় এসে গিয়েছে ডিম ফুটে বাচ্চা বের করার, তাই এবারে তারা 4 জন মিলে তাদের শক্তি দিয়ে তাদের ডিম ফোটানোর প্রসেস শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে লিংকু আর বাইশুয়ের বাচ্চা ফুটে যায়, কিন্তু এটি একটা গোল্ডেন কালারের সাপ ছিল। এটা দেখে তো বাইশু আর লিংকু অনেক বেশি খুশি হয়, কারণ তারা একটি স্বর্গীয় বাচ্চা জন্ম দিতে পেরেছে যার ভেতরে অনেক বেশি ঐশ্বরিক শক্তি ছিল। কিন্তু এই বাচ্চাটি দেখে সেখানকার একটা মেয়ের সন্দেহ হয় আর সে তাদেরকে বলে বাইশুও তো একজন 9 লেজ বিশিষ্ট স্বর্গীয় শেয়াল, তাহলে তার বাচ্চাও তো একটা শেয়াল হওয়ার কথা ছিল, তাহলে কিভাবে সে একটা সাপের জন্ম দিল? যাই হোক তার এসব কথা ইগনোর করা হয়। আর এইদিকে লিংকু এবং বাইশুও মিলে এটা নিয়ে তো অনেক বেশি আনন্দে ছিল, আর তারা দুজনে মিলে আবারও লিংজিয়াওকে অপমান করতে শুরু করে। তার ডিমের বাচ্চা ফুটতে অনেকটাই দেরি হচ্ছিল, যার কারণে আবারও তারা এই বাচ্চাটিকে ডিমনিক বাচ্চা বলতে শুরু করে। তাদের এ সকল কথা শুনে এখন লিংজিয়াওয়েরও ধৈর্য অনেক কমে যায় আর সে বিরক্ত বোধ ফিল করছিল, যার কারণে সে তার সম্পূর্ণ শক্তি দিয়ে সে ডিমটা ফোটানোর চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যেই সে ডিমটা ফুটে একটা কালো সাপ বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গেই সেটা একটা সোনালী রঙের ড্রাগনে পরিণত হয়, যেটা দেখে সেখানকার সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এটা কোনো সাধারণ ড্রাগন ছিল না, বরং এটা প্রাচীন ঐশ্বরিক সোনালী রঙের ড্রাগন ছিল। এটা বুঝতে পারার সাথে সাথে পুরোহিত সহ সেখানকার সবাই তার সামনে মাথা নত করে এবং তাকে স্বাগতম জানায়। অন্যদিকে লিংজিয়াও তো তার বাচ্চাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু লিংকু তো এটা দেখে অস্থির হয়ে পড়ে আর সে বুঝতেই পারছিল না যে এটা কিভাবে সম্ভব হতে পারে। এদিকে লিংজিয়াওয়ের বাচ্চার
চিন্তার প্রভাবে লিঙ্কুর বাচ্চা একটি কালো এবং ছোট জাতের প্রাণীতে পরিণত হয়, যেটা দেখে সেখানকার লোকজনও অনেক কিছু বলাবলি করছিল। আর এদিকে লিংজিয়াও তো বুঝতে পারছিল যে এটা বাইশুয়ের বাচ্চা হতেই পারে না, বরং এটা একটি ডিমনের বাচ্চা। তাই এ ব্যাপারে সে তার বোনকেও জিজ্ঞাসা করে। তার এরকম কথা শুনে এবার বাইশুও লিঙ্কুকে একটা চড় মারে আর তাকে বলে, আমি একটা 9 লেজ বিশিষ্ট শিয়াল, আর আমার বাচ্চাও স্বর্গীয় শিয়াল হতো, তাহলে আমার বাচ্চা একটা সাপ কিভাবে হয়? তাহলে কি তুমি সত্যি সত্যি কোনো ডিমনের সাথে সম্পর্ক করেছো? তখন লিঙ্কু তাকে বলে, হয়তোবা তুমি পবিত্র নও, তোমার শরীরে হয়তো সাপের রক্ত রয়েছে, তাই আমি সাপের বাচ্চার জন্ম দিয়েছি। তার এরকম কথা শুনে লিংজিয়াও এখন তাদেরকে অপমান করতে শুরু করে। সে বাইশুয়োকে অহংকারী এবং ছোট জাতের প্রাণী বলে। তার এ ধরনের কথা শুনে বাইশুও তার উপরে রেগে যায় এবং সে তার শক্তি দিয়ে তাকে আঘাত করতে চায়, কিন্তু ড্রাগন কিং তার শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। ড্রাগন কিং এর শক্তির সাথে বাইশুয়োর শক্তি তুচ্ছ, এটা দেখেই তো লিংজিয়াও একটু অবাক হয়ে যায়। এরপরেই লিংজিয়াও লিঙ্কুকে বলে যেহেতু সে এই প্রতিযোগিতায় জিতে গিয়েছে, তাই এবারে যেন সে তার কথা রাখে। এটা শুনে লিঙ্কু তো মেনেই নিতে পারছিল না, তাই সে লিংজিয়াওকে বলে সে কিভাবে একটা সাধারণ প্রাণীর সাথে সম্পর্ক করার পরেও এত উচ্চ স্তরের ড্রাগনের জন্ম দিতে পারে। এটা কোনোদিনও সম্ভব না, আমি বুঝতে পেরেছি তুমি আমার ডিম চুরি করে নিয়েছো। এটা শুনে লিংজিয়াও তাকে বলে, তুমি কি বলতে চাও? আমি সবার সামনে তোমার ডিম চুরি করে নিয়েছি? তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে যখন তর্ক হচ্ছিল, তখন বাইশুও পুরোহিতের কাছে অনুরোধ করে যাতে সে এই বিষয়টা ভালোভাবে পরীক্ষা করে দেখে। তখনই লিঙ্কু তাদের সবাইকে জানায় যেহেতু এটা ঐশ্বরিক বাচ্চা, তাই সে নিজেই তার মাকে চিনে নিতে পারবে, তাই আমরা দুজন শুধুমাত্র আমাদের বাচ্চাকে ডাকবো আর সে নিজেই তার আসল মাকে চিনে নিবে। তার এরকম কথা শুনে লিংজিয়াও বুঝতে পারে যে অবশ্যই লিঙ্কু ভেতরে ভেতরে কোনো মতলব আছে, আর ড্রাগন কিংকে এই বিষয়টা সে জানায়। তখন সে তাকে বলে, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পরে তারা দুজনই তাদের সন্তানকে ডাকতে শুরু করে। লিংজিয়াও যখন তার সন্তানকে ডাকে, তখন তার সন্তান তার দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু এদিকে লিঙ্কু তো ডিমন কিং এর কাছ থেকে এমন একটা মন্ত্র শিখে নিয়েছিল যেটা দিয়ে সে যে কোনো পশুকে বশ করতে পারে। তাই সে ওই মন্ত্রটা দিয়ে লিংজিয়াও এর বাচ্চাকে বশ করে, আর তার বাচ্চা তার কাছ থেকে লিঙ্কু এর কাছে চলে যায়। এটা দেখে সে তো হাসতে শুরু করে এবং সবাইকে বলতে শুরু করে, দেখো আমার বাচ্চা আমাকে চিনে নিয়েছে, আর লিংজিয়াও তো আমার বাচ্চাকে চুরি করেছিল, এটা সবার সামনে প্রমাণ হয়ে গেল। এরকমটা দেখে সেখানকার সবাই তো এবার লিংজিয়াওকে ভুল বুঝতে শুরু করে, আর লিঙ্কু হাসতে হাসতে বলতে শুরু করে, তুমি এবারে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। তার এরকম কথা শুনে লিংজিয়াও এর ড্রাগন বাচ্চা তার হাতে কামড় দিয়ে বসে। তখন লিঙ্কু তাকে চিৎকার করে বলতে থাকে, আমি তোমার মা, তুমি আমাকে কেন কামড়াচ্ছ? কিছুক্ষণের মধ্যে সে ব্যথায় ছটফট করতে শুরু করে এবং চিৎকার করে বলে, আমি তোমার মা নই। এ কথা বলা মাত্রই সে তার হাত ছেড়ে দিয়ে লিংজিয়াও এর কাছে ফিরে যায়, আর সবার সামনে এটা প্রমাণ হয়ে যায় যে আসলে লিঙ্কু এই বাচ্চার জন্ম দেয়নি। এখন এটা প্রমাণ হয়ে যাওয়ার পর লিঙ্কুর তো অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সে নিজেকে প্রমাণ করার জন্য নিজের বাচ্চাকে হত্যা করার চেষ্টা করছিল। তখন তার বাচ্চা চিৎকার করে তাকে অনুরোধ করতে থাকে সে যেন তাকে না মারে। এটা বুঝতে পেরে লিংজিয়াও বাইশুকে বলে, তোমার বাচ্চার প্রতি তোমার কি একটুও দয়া হচ্ছে না? তুমি কিভাবে তোমার বাচ্চাকে মেরে ফেলতে দেখতে পারো? তুমি কেন এটা হতে দিচ্ছ? তখন বাইশু তাকে বলে, সে কখনোই আমার বাচ্চা হতে পারে না, আমি একটা 9 লেজ বিশিষ্ট স্বর্গীয় শিয়াল, আমার বাচ্চা কখনো একটা কালো রঙের সাপ হতে পারে না, এই বাচ্চা আমার নয়, তাই এটার সাথে কি ঘটলো এতে আমার কিছুই যায় আসে না। তাদের এরকম কথা শুনে লিংজিয়াওর তো এখন তাদের উপর অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সে তার শক্তি দিয়ে লিঙ্কুর কাছ থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নেয় এবং তার আর লিঙ্কুর বাচ্চাকে এক জায়গায় করে সে ড্রাগন কিং এর হাতে দিয়ে দেয়। এখন সে যেহেতু দুইটা প্রতিযোগিতায় জিতেছিল, তাই এবারে লিঙ্কুর শাস্তি পাওয়ার পালা। যখনই লিংজিয়াও লিঙ্কুকে শাস্তি দিতে যাচ্ছিল, ঠিক তখনই লিঙ্কু হাসতে শুরু করে আর তাকে বলে, তুমি এত উত্তেজিত কিসের জন্য? তুমি যে সন্তানটি জন্ম দিয়েছো এটা কখনোই তোমার আর এই ছেলের হতে পারে না, সে তো একটা সাধারণ কালো ড্রাগন, তাহলে সে কিভাবে একটা সোনালী রঙের ড্রাগনের জন্ম দিতে পারে? তুমি নিশ্চয়ই ড্রাগন কিং এর সাথে সম্পর্ক করে এসেছো। তার এরকম কথা শুনে এখন লিংজিয়াও সেখানে থাকা সবাইকে এটা বলার চেষ্টা করছিল যে তার কারোর সাথে অবৈধ কোনো সম্পর্ক নেই এবং এই বাচ্চাটিও তার এবং তার স্বামীর। এরপর সে তার স্বামীকে বলে সে যেন তাকে বিশ্বাস করে। তখনই সবার সামনে লিংজিয়াওকে সত্য প্রমাণ করার জন্য ড্রাগন কিং তার আসল রূপে চলে আসে এবং সবাইকে বলে, আমি আগে অনেক আহত ছিলাম, তাই শুধুমাত্র কালো ড্রাগনের রূপেই সবার সামনে আসতে পেরেছি, কিন্তু এখন আমি সম্পূর্ণ সুস্থ, তাই আমার আসল রূপ সবার সামনে প্রকাশ করলাম। এসব কিছু দেখে লিঙ্কু তো অনেক বেশি অস্থির হয়ে পড়ে এবং সেখানেই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। ঠিক তখনই লিংজিয়াও তাকে সাজা দিতে শুরু করে। এখন কোনো উপায় খুঁজে না পেয়ে লিঙ্কু তার বোনের কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে। তখন তার
বোন তাকে বলে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে সম্পূর্ণরূপে নয়। তুমি যদি অর্ধেক সাজা থেকে মুক্তি পেতে চাও তাহলে বাইশুকে বলো তোমার শাস্তি ভাগ করে নিতে। এটা শুনে সে যখন বাইশুর কাছ থেকে হেল্প চাইছিল ঠিক তখনই বাইশু তাকে হেল্প করতে অস্বীকার করে, আর বাইশু তাকে সেখানে ওভাবে ফেলে রেখে চলে যাচ্ছিল। ঠিক তখনই ড্রাগন কিং তার শক্তি দিয়ে তাকে ধরে ফেলে আর তাকে বলে এখান থেকে যেতে চাইলে আমার অনুমতির প্রয়োজন, আমার অনুমতি ছাড়া এখান থেকে এক পাও বাহিরে যেতে পারবে না, তাই এখানেই চুপচাপ বসে থাকো। এরপর সে লিংজিয়াওকে বলে যাও, এবারে তুমি নিজের হাতে তোমার প্রতিশোধ নাও। এবারে লিংজিয়াও তাদের দুজনার শক্তি কেড়ে নিতে শুরু করে আর ধীরে ধীরে তাদের শক্তিও কমে যাচ্ছিল। ঠিক তখনই সেখানকার লোকজন দেখতে পায় বাইশুর চুলগুলো সাদা হয়ে যাচ্ছে আর তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে সে কি 9 লেজ বিশিষ্ট স্বর্গীয় শিয়াল নয়? তাকে তো দেখে মনে হচ্ছে সে শুধুমাত্র একটা সাধারণ শিয়াল। তাদের শক্তি কেড়ে নেওয়া হয়ে গেলে এবার পুরোহিত তাদেরকে ওই 9 রঙের পদ্মটা দিয়ে দেয়, কারণ নিয়ম অনুযায়ী এখন লিংজিয়াও প্রতিযোগিতার উইনার ছিল। আর লিংজিয়াও সেই পদ্মটা নেওয়ার সাথে সাথে ওইটা ড্রাগন কিংকে দিয়ে দেয় আর তাকে বলে তুমি এটা নাও, এটার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে যেটার কারণে তোমার হারিয়ে যাওয়া সব শক্তি ফিরে পাবে। এরপর ড্রাগন কিং সেই 9 রঙের পদ্ম ফুলটা তার ভেতরে নিয়ে নেয় আর এদিকে লিংজিয়াও মনে মনে ভাবছিল আমার গত জন্মে এই 9 রঙের পদ্মটি ভুল মানুষের হাতে চলে গিয়েছিল আর এই পদ্মের পাওয়ারের কারণেই তারা দুজনে মিলে আমাকে শেষ করে দিয়েছিল, কিন্তু আমি আমার ভাগ্যকে পরিবর্তন করতে সফল হয়েছি আর এই 9 রঙের পদ্মটি এবার সঠিক মানুষের হাতে গিয়েছে। সে যখন এই সকল কথা ভাবছিল ঠিক তখনই পুরোহিত ড্রাগন কিংকে আক্রমণ করে আর তখনই আমরা দেখতে পাই পুরোহিতের রূপ পরিবর্তন হয়ে যায় এবং আমরা দেখতে পাই সে আসলে পুরোহিত নয়, সে আসলে ডিমন কিং। ডিমন কিং তাদেরকে হাসতে হাসতে বলছিল অবশেষে 3000 বছর পরে আমি সিল থেকে মুক্ত হলাম। তাকে দেখে লিংজিয়াও তো অবাক হয়ে যায় এবং সে পুরোহিতের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ডিমন কিং তাকে বলে তোমার পুরোহিত প্রভু তো আজ থেকে 5 বছর আগেই মারা গিয়েছে আর আমি হলাম ডিমন কিং। তার এ সকল কথা শুনে সেখানকার সবাই অবাক হলেও লিংকু তো অনেক খুশি হয়ে যায়। সেখানকার সবাই বলাবলি করছিল হাজার হাজার বছর আগেই তো ডিমন কিংকে সিল করে দেওয়া হয়েছিল। আমরা শুনেছিলাম ডিমন কিং এবং ড্রাগন কিং এর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে তারা দুইজনে আহত হয়েছিল। এরপর থেকে তাদের দুজনকে হাজার হাজার বছর ধরে পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আমরা এটা কখনোই ভাবিনি যে ডিমন কিং এত তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে। তখন ড্রাগন কিং তাদেরকে বলে কারণ সে হাজার হাজার বছর ধরে জাদুবিদ্যা অনুশীলন করে এবং মানুষের বলি দেয়, যার কারণে সে সিল থেকে দ্রুত মুক্ত হয়ে গেছে। এদিকে বাইশু ও ডিমন কিংকে বলে লিংজিয়াওর জন্য আমাদের প্ল্যান বারবার ভেস্তে গেছে, তাই এক্ষুনি তাকে মেরে ফেলুন। তার এরকম কথা শুনে ডিমন কিং হাসতে শুরু করে আর তাদেরকে বলে শুধুমাত্র তারা নয়, আজকে এই পাহাড়ে থাকা সকল জনগণই মারা যাবে। এটা বলে যখনই ডিমন কিং তাদেরকে আক্রমণ করতেই যাবে ঠিক তখনই ড্রাগন কিং তাকে থামিয়ে দেয় আর তাকে বলে তোমার শত্রুতা তো আমার সাথে, তাহলে তুমি আমার সাথে লড়াই করো, তাদেরকে ছেড়ে দাও। কিন্তু ড্রাগন কিং তাকে বলে আমি তোমাকে নয় বরং তোমার প্রিয়তমা স্ত্রীকে মেরে ফেলবো এবং তোমার সন্তানদেরকে। এখন ড্রাগন কিং এর শক্তি তো অনেক কম ছিল, তাই তার এরকম কথা শুনে এবার ড্রাগন কিং তাকে বলে ঠিক আছে আমি তোমার ইচ্ছা পূরণ করব, তুমি কি হতে চাও? ড্রাগন লর্ডই তো, আমি তোমাকে ড্রাগন লর্ড বানাবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার স্ত্রী এবং সন্তানদের ছেড়ে দিতে হবে, তুমি তাদের কিছু করতে পারবে না। তার এরকম কথায় ডিমন কিং রাজি হয়ে যায়। ঠিক তখনই ড্রাগন কিং লিংজিয়াও এর চারিপাশে একটি ব্যারিয়ার তৈরি করে যাতে লিংজিয়াও সেখান থেকে বেরিয়ে আসতে না পারে এবং সে সুরক্ষিত থাকে। আর এরপরে সে তার ড্রাগনের শক্তি বের করে ডিমন কিংকে দিয়ে দেয়। পেছন থেকে লিংজিয়াও অনেক কান্নাকাটি করছিল এবং ড্রাগন কিংকে এটা করতে বারণ করছিল। আর এদিকে ডিমন কিং তো সেই শক্তি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং যেহেতু সে একটা ডিমন ছিল তাই স্বাভাবিকভাবে সে তার কথা রাখবে না, তাই এবার সে লিংকু এবং বাইশুকে আদেশ করে লিংজিয়াওকে মেরে ফেলার জন্য। এটা শোনার সাথে সাথেই তারা দুজন তাদের শক্তি দিয়ে লিংজিয়াওর উপর আক্রমণ করে, কিন্তু লিংজিয়াওর সামনে ড্রাগন কিং চলে আসে। এখন তার ভেতরে কোনো শক্তি নেই আর এই শক্তি ছাড়া সে বেশিক্ষণ বেঁচেও থাকতে পারবে না, কিন্তু এরপরেও সে তার প্রাণ দিয়ে তার স্ত্রী এবং সন্তানকে বাঁচানোর চেষ্টা করছিল। ড্রাগন কিং এর এরকম অবস্থা দেখে এবার লিংজিয়াও তাকে চিৎকার করে বলতে থাকে তুমি আমাকে ছেড়ে মারা যেতে পারো না, তোমার কি মনে নেই সেই পাথর ছুঁয়ে যখন আমরা বিয়ে করেছিলাম তখন আমরা একে অপরকে কথা দিয়েছিলাম আমরা বাঁচলে একসাথে বাঁচবো এবং মরলেও একসাথেই মরবো। লিংজিয়াও জোরে জোরে কান্না করতে থাকে আর ড্রাগন কিংকে বলে কেন প্রতিবারই এমনটাই হয়, প্রতিটা জন্মে তুমি শুধু আমাকে রক্ষাই করো, আমরা কি কখনো একসাথে বাঁচতে পারবো না? তার এরকম কথা শুনে ড্রাগন কিং তাকে বলে আমি তোমাকে অনেক ভালো
ভালোবাসি এবং তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি, তুমি নিজের খেয়াল রেখো। এটা বলে সে আত্মা ধ্বংসকারী শক্তিকে ডাকে, যেটা দেখে ডিমন কিং সহ তারা দুজনও ভয় পেয়ে যায় আর তাকে বলে এক্ষুনি এই জাদুটা থামানোর জন্য, কারণ এটার কারণে তারা সবাই একসাথে মারা যাবে। ডিমন কিং লিং জিয়াওকে বলে তুমি এখনই তাকে এটা থামাতে বলো, নইলে আমরা সবাই মিলে তাকে মেরে ফেলবো। তার এরকম কথা শুনে এবার লিং জিয়াও সেই ব্যারিয়ারটা ভেঙে ফেলে এবং সে ড্রাগন কিংকে থামতে বলে। ঠিক তখনই ডিমন কিং ড্রাগন কিংকে আক্রমণ করে আর লিং জিয়াও তাকে প্রোটেক্ট করে, যার কারণে সে আহত হয়ে যায় এবং ড্রাগন কিং এর কোলে শুয়ে বলে এই প্রথমবার আমি তোমাকে প্রোটেক্ট করলাম। এরপর সে মনে মনে ভাবতে শুরু করে হয়তো বিধাতা আমাকে পুনর্জন্ম দিয়েছে তোমাকে বাঁচানোর জন্য। এটা বলে সে তার শক্তি ড্রাগন কিং এর ভেতরে দিতে শুরু করে আর তখনই ড্রাগন কিং তাদের সবাইকে একসাথে আক্রমণ করে। এখন ডিমন কিং এটা বুঝতে পারে যে লিং জিয়াও তাকে বাঁচানোর চেষ্টা করছে, তাই সে তার শক্তি দিয়ে লিং জিয়াওকে তার কাছে আনে এবং তার গলা চেপে ধরে ড্রাগন কিংকে বলে যেহেতু তুমি তাকে ভালোবাসো তাহলে সবার আগে আমি তাকেই মারবো আর তোমাকে এটা বোঝাবো যে যাকে ভালোবাসি তাকে হারানোর কষ্টটা কতটা। তখন ড্রাগন কিং তাকে বলে তুমি তাকে মেরো না, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। কিন্তু তখনই ড্রাগন কিং লিং জিয়াওকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায় আর শুধুমাত্র তার আওয়াজ ভেসে আসে। সে ড্রাগন কিংকে বলতে থাকে তুমি আর কোনোদিনও লিং জিয়াওকে খুঁজে পাবে না। এদিকে ড্রাগন কিংও মনে মনে বলতে থাকে লিং জিয়াও তার সমস্ত শক্তি আমার উপরে উৎসর্গ করেছে, তার কারণে আমি সুস্থ হয়ে উঠেছি, এই শক্তি আমি কখনো বৃথা হতে দিব না। লিং জিয়াও তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করব। পরের সিনে লিং জিয়াও এবং লিংকুকে দেখতে পাই। লিংকু লিং জিয়াওকে জোরে জোরে চাবুক দিয়ে আঘাত করছিল এবং তার মনের যত রাগ সে মিটিয়ে নিচ্ছিল। একটু পরে সেখানে ডিমন কিংও চলে আসে। তখন লিং জিয়াও তাকে বলে তুমি আমাকে বাঁচিয়ে কেন রেখেছো, তুমি আমাকে এখনই মেরে ফেলো। কিন্তু ডিমন কিং তাকে বলে আমি কি পাগল হয়েছি নাকি, তুমি হলে আমার তাবিজ, তাই তোমাকে আমি কিভাবে মারতে পারি। এটা বলে সে তার গালে হাত দেয় এবং উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যার কারণে লিং জিয়াও তাকে বলে সে যেন তাকে স্পর্শ না করে, কিন্তু ডিমন কিং তাকে ছাড়ছিলই না। তখনই লিং জিয়াও এর কোমরে থাকা তার সন্তান বলে ওঠে শয়তান তুই আমার মাকে ছাড়, আমার মাকে তুই স্পর্শও করবি না। তার এরকম কথা শুনে এবার ডিমন কিং তার কোমর থেকে বাচ্চাকে ছিনিয়ে নেয় এবং তাদেরকে যখন মারতেই যাবে তখন লিং জিয়াও তাকে তাদেরকে ছেড়ে দিতে বলে। তখন ডিমন কিং তাকে বলে ঠিক আছে আমি তাদেরকে ছেড়ে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি তোমাকে বরাবরই অনেক পছন্দ করি, তাই তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমি তোমার বাচ্চাদেরকে ছেড়ে দিব। তার এরকম কথা শুনে লিং জিয়াও তো তার উপরে রেগে যায় আর তাকে বলে আমি কখনোই তোমার হব না, তুমি একটা ডিমন কিং, কখনো কি আয়নায় নিজের চেহারা দেখেছো। লিং জিয়াও যখন ড্রাগন কিংকে অপমান করতে শুরু করে তখন ড্রাগন কিং তার উপরে অনেক বেশি রেগে যায় এবং সে তার গায়ে হাত তুলতেই যাবে, ঠিক তখনই লিং জিয়াও এর বাচ্চা এসে তার হাতে কামড় ধরে, যার কারণে ড্রাগন কিং তাকে ধরে একটা আছাড় মারে, যার কারণে লকেট ভেঙে গিয়ে তার বাচ্চা মারা যায়। এরপর হাতে থাকা সেই ডিমনের বাচ্চাটাও এখন লিং জিয়াওর হয়ে কথা বলছিল, যার কারণে ডিমন কিং তাকেও মেরে ফেলে। অন্যদিকে লিং জিয়াও কোথায় আছে এটা ড্রাগন কিং বুঝতে পারে আর সে দ্রুত সেখানে পৌঁছে যায় এবং সাথে সাথে ডিমন কিংকে আক্রমণ করে। তখন লিং জিয়াও তার বাচ্চাদের হাতে তুলে নেয় এবং কান্না করতে শুরু করে আর ড্রাগন কিংকে বলে ডিমন কিং তার বাচ্চাদের মেরে ফেলেছে। এসব কিছু শুনে ড্রাগন কিং এর তো অনেক বেশি রাগ হয় আর সে তার শক্তি দিয়ে ডিমন কিংকে আহত করতে শুরু করে। তখনই লিংকু সহ তারা সবাই দেখতে পায় যে আসলে সে কোনো ডিমন কিং নয়, সে একটা সবচেয়ে নিচু জাতের সাপ ছিল। এটা দেখার পর লিংকু এবার নিজের প্রতি ঘৃণা প্রকাশ করছিল, কারণ সে সবচাইতে নিচু জাতের একটা সাপের সাথে সম্পর্ক করেছে। আর এখানেই আমরা এই গল্পের একটা টুইস্ট জানতে পারি। তখনই ডিমন কিং তাদের সবার সামনে ড্রাগন কিংকে বলে তুমি তো বংশগতভাবে ড্রাগনের বংশের ছিলে, তাই তুমি কিভাবে বুঝবে আমার কষ্ট কি। আমার গত জন্মের সেই দিন আমি ড্রাগন কিং হয়েছিলাম, ড্রাগন কিং হওয়ার সাথে সাথে আমি ওয়ানলিং ভিলার সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম, সেদিন ওয়ানলিং ভিলাতে রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তার এরকম কথা শুনে লিং জিয়াও একটু অবাক হয় আর তাকে জিজ্ঞাসা করে আগের জন্ম মানে। তখন ডিমন কিং তাকে বুঝিয়ে বলে, তাকে বলে গত জন্মে যখন তুমি মারা যাচ্ছিলে ড্রাগন কিং এসে তোমাকে বাঁচিয়েছিল, গত জন্মে আমি ড্রাগন হতে সফল হয়েছিলাম, কিন্তু ড্রাগন কিং নিজেকে বাঁচানোর জন্য তোমাকে আবারও পুনর্জন্ম দেয়, সে আসলে তোমাকে বাঁচায়নি, সে নিজেকে বাঁচানোর জন্য তোমাকে এই জন্মটা দিয়েছে। এ সকল কথা শুনে তো এবার লিং জিয়াও অবাক হয়ে যায় আর সে ড্রাগন কিংকে বলে তুমি কি নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচিয়েছিলে, তাহলে কি তোমার সব কথাই মিথ্যা ছিল,
তুমি তো আমাদেরকে প্রমিস করেছিলে যে মরলে একসাথে মরবে এবং বাঁচলে একসাথেই বাঁচবে, সেগুলো কি সত্য ছিল না? তখন ড্রাগন কিং তাকে বলে সেগুলো সবই সত্য, আর আমি তোমাকে প্রমিস করছি আমি কখনোই তোমাকে একা হতে দিব না, সব সময় আমি তোমার পাশে থাকবো। এরপরে লিংকু ড্রাগন কিং এর পা ধরে আর তার কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইতে শুরু করে, আর সে ড্রাগন কিং কে বলে সে ভুল করে ফেলেছে, তাই ড্রাগন কিং এখন থেকে যা বলবে সে তাই শুনবে। এমনকি সে একবারও না ভেবে নিজেকে ড্রাগন কিং এর কাছে উৎসর্গ করে দিতে চায়। তার এরকম নোংরামো দেখে এবার ডিমন কিংও তার উপরে রেগে যায় আর তার মতো একটা বেইমান মেয়েকে সে নিজে হাতে হত্যা করে। এরপর ড্রাগন কিং তার শক্তি দিয়ে ডিমনকে মেরে ফেলে, আর লিংজিয়াও তার বাচ্চাদেরকে দেখে কান্না করতে শুরু করে কারণ তার বাচ্চারা মারা গিয়েছে। তখন ড্রাগন কিং তাকে সান্ত্বনা দেয় আর তাকে বলে তারা আমার আত্মা, তুমি কান্না করো না, আমি চাইলে তাদেরকে আবারও ফিরিয়ে আনতে পারবো। পরের সিনে আমরা দেখতে পাই লিংজিয়াওকে ওয়ানলিং ভিলার প্রধান শিষ্য হিসাবে সেখানকার নেতা বানানো হয়, কারণ সেই একমাত্র যোগ্য সেখানকার নেতা হওয়ার। সেখানকার সবাইও তাকে নেতা হিসেবে মেনে নিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই ড্রাগন কিং এবং লিংজিয়াও এর সেই বাচ্চা দুটো আবারও ফিরে এসেছে, আর এখন তারা চারজন মিলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে এবং এখানে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার ড্রামাগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার ড্রামাগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।